নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে বিব্রত বিচারপতি। ৪ আগস্ট দেওয়ার রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। আজ নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে এনবিআর এর পাওয়া ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। এর আগে ১১ই মার্চ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণে ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলায় ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিতে রাজারবাগ, শান্তিনগর, পল্টন, মতিঝিলের বিভিন্ন সড়কে রাস্তায় পানি জমে গেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি বেড়েছে। চরম বিপাকে পড়েছেন অফিস ও স্কুলগামীরা। সড়কে যানবাহন কম থাকায় যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা ও যানজটে বেড়েছে ভোগান্তি। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। দেখুন মার্জানা, আপনার মাধ্যমে দর্শকদেরকে একটি বিষয় জানাতে হয় যে সামান্য বৃষ্টিতে কিন্তু রাজধানীতে যে জলাবদ্ধতা তৈরি হয় এটি কিন্তু আসলে নতুন কোনো চিত্র না, এটি বিগত দিনেরও চিত্র। কারণ এখানে একটা জিনিস আমরা দেখেছি, যখন উন্নয়ন কর্মকাণ্ডগুলো আসলে বাস্তবায়ন করা হয় তখন কিন্তু আসলে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করতে গেলে যে ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা সেগুলো কিন্তু না থাকার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এই শুধু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই আপনার তেজগাঁও যে বেগুনবাড়ি এলাকায়, এই এলাকায় শুধু জলাবদ্ধতা তৈরি হয়নি এবং এখানকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে এই দুর্ভোগটা তাদের দীর্ঘদিনের এবং এই দুর্ভোগের কারণে এবং এই পানির দুর্গন্ধের কারণে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এবং তারা স্থানীয় যারা ছিলেন একসময়, যারা জনপ্রতিনিধি ছিলেন, তাদেরকেও বলেছিলেন, কিন্তু এই সমস্যাটার আসলে কখনো সমাধান হয়নি। আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই পরিস্থিতি শুধু এই তেজগাঁ বেগুনবাড়ি এলাকার নয়, আপনি রাজারবাগ, পল্টন এবং রাজধানীর যে বিভিন্ন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, বিশেষ করে মিরপুর 1 থেকে 11 পর্যন্ত এবং আপনার কল্যাণপুর বলতে পারেন, মোহাম্মদপুর, সর্বত্রই কিন্তু আসলে এই বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই কিন্তু পানিতে একদম নিমজ্জিত হয়ে পড়েছে, যার কারণে মানুষের আসলে বিভিন্ন জায়গায় বের হতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আবার কেউ পচা পানিতে এই হাঁটতে গিয়ে তারা নানা রোগবালাইয়ের আক্রান্ত হচ্ছেন এবং এর ফলে কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। তাদের দাবি একটাই যে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার এবং যে তিলোত্তমা নগরীকে ঢাকাকে বলা হয়, এই তিলোত্তমাকে ধারণ করতে গেলে অবশ্যই এই জলাবদ্ধতা নিরসনের দিকে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে এই বিষয়টির দিকে নজর দিবেন, যাতে করে এই পানিবন্দী অবস্থায় মানুষকে আর পড়তে না হয়। এবং এর পাশেই কিন্তু একটি সুয়ারেজ লাইন রয়েছে, যে লাইনটির মাধ্যমে যে পানির নিষ্কাশনের ব্যবস্থা আসলে করা যেতে পারে, কিন্তু সেই লাইন থেকে আসলে পানি নিষ্কাশন হচ্ছে না। যদিও স্থানীয় এলাকাবাসী আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, অনেকেই চেষ্টা করছেন এই পানিটা নিষ্কাশনের জন্য, কিন্তু হচ্ছে না। তারপরেও সর্বোপরি মিলে একটা বিষয় আসলে না বললে নয়, সেটা হচ্ছে যে এই জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ প্রয়োজন এবং যারা আসলে এইসব দায়িত্বে রয়েছেন এবং উত্তর এবং দক্ষিণ যে সিটি কর্পোরেশন রয়েছেন, যারা এখন বর্তমান দায়িত্বে রয়েছেন, তারা যেন এই দায়িত্বের মধ্যে থেকে এই জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য একদম দাবি জানিয়েছেন, জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবং পাশাপাশি এই যে ড্রেনেজ ব্যবস্থার যে নিষ্কাশনের যে
যে পরিকল্পনা যেটি হাতে নেওয়া হয়েছিল সেটি যেন বাস্তবায়ন হয় এবং তার বাস্তব রূপ যেন দেখতে পায় নগরবাসী, সেই প্রত্যাশাই ছিল আসলে তাদের ভাষায়। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মেহেরপুরে গাংনীতে গত 1 মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 100 জনে। রোগীরা শ্বাসকষ্ট, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা অথবা রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। গাংনী প্রতিনিধি মাসুদ রানার তথ্যচিত্রে SM তানভীরের রিপোর্ট। ভ্যাপসা গরমের পর কখনো বা রোদ, কখনো বৃষ্টি। আর এই বৃষ্টির কারণেই শহরের অলিতে গলিতে এবং বাসাবাড়িতে পড়ে থাকা পরিত্যক্ত আবর্জনার মধ্যেই জমে থাকছে পানি। দুর্গন্ধযুক্ত এই পানিতে ঘটছে এডিস মশার প্রজনন, ফলে ক্রমাগত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। প্রচন্ড জ্বর আর ওই পুরো শরীর ব্যথা হওয়ার পরে আজকে হলো, তারপরের দিন হলো, 2 দিন হওয়ার পরে আমি এসে হাসপাতালে ভর্তি হয়েছি। মাথা ব্যথা, সর্দি, তারপরে এটাকে পরীক্ষা দিলাম, তারপর ডাক্তার বললো যে হসপিটালে ভর্তি হয়। হাত পা আপনার ব্যথা হয়ে যাচ্ছিল এবং অত্যন্ত ব্যথা, কথা বলা চলাফেরা মানে সম্ভবপর নয়। গ্রামাঞ্চলে শিশু থেকে শুরু করে বয়স্কদের মধ্যে সর্দি, কাশি ও জ্বরের প্রভাব দেখা দিলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তারা হাতুড়ে ডাক্তারদের কাছে চিকিৎসা নিচ্ছেন। পরে অবস্থা গুরুতর হলে হাসপাতালে আসছেন। পরবর্তীতে রক্ত পরীক্ষা করলেই মিলছে ডেঙ্গুর জীবাণু। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডেঙ্গু হয়েছে, এখানে এসে বুঝলাম হাসপাতালে করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে আপনার এখানে ভর্তি হয়েছে। ডেঙ্গুর সিমটম দেখা দিচ্ছে, ওর সাথে জ্বর ছিল, এই চিকিৎসা করি বাড়ি ফিরছি আর কি। চলতি বছরের গত 2.5 মাসে গাংনীতে 341 জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছে 100 জন। এদের মধ্যে 13 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ডেঙ্গু রোগীদেরকে আমরা যে পরামর্শ দেই, অবশ্যই মশারির মধ্যে থাকবে, প্রচুর পানি খাবে, তরল খাবার খাবে এবং জ্বর হলে জ্বরের ওষুধ খাবে, প্যারাসিটামল, কোনো রকম ব্যথানাশক ওষুধ খাবেন না, প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খাবে। এডিস মশার লার্ভার প্রজনন প্রতিরোধে জমে থাকা পানি নিষ্কাশন ও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। SM তানবীর, মাই টিভি নিউজ ডেস্ক। শরীয়তপুরের ডামুডায় আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী রাসেল সর্দার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, সাবেক ইউপি চেয়ারম্যানের সঙ্গে নির্বাচন সহ এলাকায় মাছের ঘেরের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল রাসেলের। গত শুক্রবার রাসেলকে একা পেয়ে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ব্যবসায় অংশীদার না করায় শরীয়তপুরে গত 27 সেপ্টেম্বর হাত পায়ে রক কেটে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় রাসেল সর্দারকে। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা রওশনারা, আর বাকশক্তি হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাবা। মায়ের অভিযোগ, হত্যার পর ফেলে রাখা সন্তানের রক্তাক্ত দেহটির কাছে যেতে দেননি হত্যাকারীরা। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বৃদ্ধ বাবা মা। আমার পোলা কেউ শুরু দেয়নি বাবা, আর আমার পোলাটারে বাবা না করে মারছে, এই জন্য বাবা আমি ফাঁসি চাই। গত শুক্রবার শরীয়তপুরের ডামুড্ডার ইসলামপুর এলাকায় একটি সেলুনে চুল কাটতে গিয়েছিল রাসেল। সেলুনের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। চুল কাটার জন্য সেলুনে গেছে, তারা আগে থেকে ওট পাইতে ছিল বা আগে থেকে তার পরিকল্পনা ছিল যে তারে মারিয়া ফেলাইলে আগামীতে তারা চেয়ারম্যান নেব। মৃত্যু নিশ্চিত করতে হাত পায়ে রক কেটে দেন হত্যাকারীরা। রক সব কাইটা বলাইছে, পেটের ভিতরে চুরি দিয়া পার দিছে। বুঝি আমারে চাই বললাই দেলরিয়ায় মনিরিয়ায় বাকি আর দুলাল মাত্র আর কই তারা নেই, আবার আমার পায়ে নৃশংসভাবে হত্যা করছে ওরে। আমরা বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, গত ইউপি নির্বাচন নিয়ে প্রতিপক্ষের সাথে দ্বন্দ্বের সূত্রপাত, আর রাসেলের স্ত্রী বলছে তাদের মৎস্য খামারের অংশীদারিত্ব হত্যাকাণ্ডের কারণ। আমার স্বামী যারা এমন করে খুন করছে, আমি ফাঁসি চাই। মাছের ব্যবসা আর এই খামার নিয়ে ব্যবসা, এই কোনো রাজনীতিতে কোনো জড়িত না।
আমাদের হুমকি দামকি দিচ্ছে, আমাদের কোনো যান মালের, আমাদের ব্যবসা কোনো কিছু নিরাপত্তা নাই। হত্যার ঘটনায় ডামুড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে রাসেলের ভাই। মামলায় আসামি করা হয়েছে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল মাতাব্বর, সাইফুল মাতাব্বর, নিজাম মাতাব্বর, দেলোয়ার সোয়াল, মনির ফকির সহ 8 জনকে। তথ্য প্রযুক্তি সহায়তায় আমরা তাদের লোকেশন অন্যত্র পাচ্ছি এবং তাদেরকে ধরার ব্যাপারে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তারা অচিরেই আমরা আশা করছি ধরা পড়ে যাবে। বর্তমানে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জ পৌর এলাকার অধিকাংশ সড়কই খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পৌর এলাকার প্রধান সড়ক সংস্কারে ইতোমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছে জানিয়েছেন কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। মুন্সিগঞ্জ পৌর অঞ্চলের সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত। অল্প বৃষ্টি হলেই সেসব গর্তে জমে যায় পানি। প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনায় পড়ছে যানবাহন ও যাত্রীরা। এমন পরিস্থিতি পৌরসভার প্রধান সড়ক সহ পাড়া মহল্লার সড়কগুলোরও। ফলে নিয়মিত যাতায়াতে ভোগান্তিতে পৌরবাসী। রাস্তাঘাট ভাঙার কারণে আপনি রিক্সাওয়ালা চলতে পারে না, সাইকেল চলতে পারে না, মোটর সাইকেল তো অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতেই আছে। 10 টাকা ভাড়া 30 টাকা, তাও গাড়ি পায় না। এখানে রুগী নিয়ে অনেক সময় গাড়ি থেকে পড়ে জায়গা। প্রেগনেন্ট মহিলাদের অনেক সমস্যা হয় রাস্তাঘাট চলতে গেলে। শহরের প্রধান সড়কের লঞ্চঘাট থেকে জেলা প্রশাসক কার্যালয় ও সুপারমার্কেট চত্বর থেকে মানিকপুর 10তলা পর্যন্ত সড়কের অবস্থা খুবই নাকাল। বেহাল দশা সড়কের পুরান বাজার সড়কও। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সড়কগুলো সংস্কারের দাবি জানালেও কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। গাড়ি চলাতে আমাদের সমস্যা হচ্ছে, গাড়িগুলির সমস্যা, যাত্রীর সমস্যা, চলাতে সমস্যা, হাসার হাসার খাইতেছে। তারা মাজা ব্যথা হয়ে যায়, শরীর ব্যথা হয়ে যায়। সামান্য বৃষ্টি হলে ড্রেনগুলা ভরা যায় এবং রাস্তাতে জলবদ্ধতা সৃষ্টি হয়। পৌরসভা এবং প্রশাসনকে জানালেও তারা ড্রেনগুলো সময় মতো পরিষ্কার করে না। প্রত্যেকটা হাইরাইজ বিল্ডিং এর সামনে ময়লার স্তূপ বাগার পড়ে রয়েছে। পৌরসভায় গেলে গাড়ি নাই, এটা নাই, সেটা নাই, ময়লা রাখার জায়গা নাই। সড়ক সংস্কারে ইতিমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছে জানিয়েছেন বর্তমান পৌর প্রশাসন। হাসপাতাল থেকে পৌর সুপার মার্কেট পর্যন্ত, তারপর লঞ্চঘাট থেকে ডিসি অফিস পর্যন্ত এই শহরগুলোর এই রাস্তাগুলো অলরেডি আমরা টেন্ডার দিয়ে দিয়েছি এবং টেন্ডার পাওয়ার পরে কার্যক্রমটা শুরু হয়ে যাবে। দ্রুত সড়কগুলো সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘব করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিলেটের প্রতিমা শিল্পীরা। সিলেটে এবার 595টি মণ্ডপে পূজার প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনও করছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট। বাতাসের দুলাই শরতের কাশফুল জানান দিচ্ছে দরজায় করা নাড়ছে শারদীয় উৎসব। ডাকে কাটি পড়েছে দুর্গাপূজার। প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন সিলেটের প্রতিমা শিল্পীরা। রাত দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। অনেক উৎসাহিত আছি আমি। এবার আমার ফার্স্ট কাজ এটা। পরিশ্রম আর খাটনি আন্দাজে মূর্তির দাম অনেক কম। আগের তুলনায় জিনিসপত্রের দাম এখন বর্তমান বেশি। সেবার বানাইছি 18টা, এবার হলো 16টা। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণের কথা জানান পূজা উদযাপন কমিটি। আমরা 19তম পূজায় আয়োজন শুরু করেছি। আমার মন্দিরের কাজ চলতেছে, মূর্তির কাজ চলতেছে। দেবী মায়ের আরাধনা করে থাকি। এবারও আমরা প্রস্তুতি নিয়েছি। অত্যন্ত আনন্দ এবং জাঁকজমকপূর্ণভাবে পালনের প্রস্তুতি নিয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই ভালো। আমাদের যে কোনো আপদে বিপদে সবাই এগিয়ে আসে এবং সবাই সব সার্বক্ষণিক উপস্থিত থাকে। পূজা নির্বিঘ্নে শেষ করতে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান সিলেটের পুলিশ কমিশনার। নিরাপত্তামূলক সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি 6 স্তরে, পোশাকে, সাদা পোশাকে। তাছাড়া আমাদের যারা স্পেশালাইজড টিম আছে তারাও এটা নিয়ে কাজ করছে, সিআরটি, ক্রাইসিস রেসপন্স টিম। আমরা মনে করি এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই মর্তলোকে আসেন দেবী দুর্গা এবং আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর পুলিশ লাইন্স কল্যাণ শেডে জেলা পুলিশ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান।
পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিকাশ রায় সহ বিভিন্ন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এবছর ময়মনসিংহ জেলায় 694টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দুর্নীতিবাজ জুলুমবাজ দুর্বৃত্তরা গা ঢাকা দিয়েছে। এই জুলুমবাজরা আর যে কোনো রুখে দাঁড়াতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার রংপুরের পীরগাছায় কাবিলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হলদিবাড়ি বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির নেতা সাইফুল ইসলাম। দুর্নীতি দুর্বৃত্তরা কিন্তু গা ঢাকা দিয়েছে, জুলুমবাজেরা গা ঢাকা দিয়েছে। এই জুলুমবাজেরা যেন আর রুখে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। লক্ষ্মীপুর সদরের দিঘলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন জাবেদকে হত্যা মামলায় গ্রেফতার করেছে র্যাব। বুধবার র্যাব অভিযান চালিয়ে দিঘলি ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাবেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাব্বির হোসেন রাসেলের হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। র্যাব 11 এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদপুরের ভাঙ্গায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল দুর্নীতি রোধে কেবল কঠোর আইন নয়, চাই সামাজিক আন্দোলন। ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালি সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরতি খোদা সহ অন্যান্যরা। নরসিংদীর বেলাবোতে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বক্তারা বলেন, 10ম গ্রেডে উন্নীতকরণের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের নিকট স্মারকলিপি প্রদান করেন। দিনাজপুরের পার্বতীপুরে নিয়ম বহির্ভূতভাবে পৌরসভার 6টি পদে অনুষ্ঠিতব্য নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় ছাত্র জনতার ব্যানারে বুধবার পৌরসভায় প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় নিয়োগের সাথে জড়িত নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম এবং প্রধান সহকারী মিজানুর রহমানের অপসারণের পাশাপাশি পুনরায় নিয়মতান্ত্রিকভাবে নিয়োগের দাবি জানান বক্তারা। যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষিকারা। বুধবার যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাকসুদুর রহমান, আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। ময়মনসিংহে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজে মাস্টার্স কোর্স চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় এক দফা এক দাবিতে স্লোগান দেয় এবং অবিলম্বে মাস্টার্স কোর্স চালুর দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ার হুমকি দেন বক্তারা। কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক গোকুল চন্দ্র মানিক একাত্মতা প্রকাশ করেন।
টোল আদায়কে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। বুধবার শহরের মহানন্দা সেতুর টোল ঘরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় 1.5 ঘন্টা ওই সেতু অবরোধ করে রাখেন। এতে চাঁপাইনবাবগঞ্জ সোনাম সজিত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জারচর ব্যাপারী কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আমিনার মৃত্যু হয়। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।